প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইফেল ২১ রাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন ইফেল ২১ রাতে আমরা সমসাময়িক বিষয়গুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি এবং আমরা গত ১ বছর যাবত আসলে বেশিরভাগ সময় আলোচনা করার চেষ্টা করেছি করোনা ভাইরাস পরিস্থিতি। সর্বশেষ আমরা ভ্যাকসিন নিয়ে আলোচনা করেছি, নানা অপপ্রচারের বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা জানি সকলেই যে প্রায় ১টি বছরের বেশি করোনা ভাইরাস পরিস্থিতিকে মোকাবেলা করে সারা বিশ্বের সাথে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে এবং বছরের শেষ ভাগে এসে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও নানা জল্পনা কল্পনা নানা অপপ্রচার ছিল, কিন্তু সময় মতো আমরা ভ্যাকসিনের প্রয়োগও শুরু করতে পেরেছি এবং সেই সাথে এখনও ভ্যাকসিন কার্যক্রম চলছে এবং তার সাথে সাথে আমরা সকলেই জানি যে গত কয়েক সপ্তাহে কিন্তু করোনা সংক্রমণের হার আবার বাড়ছে, মৃত্যুর সংখ্যাটাও কিছুটা বাড়ছে এবং এই যখন অবস্থা, আমাদের ভ্যাকসিন প্রয়োগ, আমাদের সতর্কতা, বৈশ্বিক যে অবস্থা, সবকিছু মিলিয়ে আসলে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব এবং আজকে আমাদের বিষয়বস্তু রয়েছে করোনা সংক্রমণ ও ভ্যাকসিন এবং এইসব বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের সঙ্গে ২১ স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ। আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং সেই সঙ্গে আরও উপস্থিত আছেন ডক্টর ফরহাদ আলী খান, সুইডেন থেকে এপিডেমিওলজিস্ট ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, ডিরেক্টর অব এপিডেমিওলজি, অ্যাস্ট্রাজেনেকা ফার্মাসিউটিক্যালস, সুইডেন। তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা আলোচনা শুরু করব কামরুল স্যারের কাছ থেকে। অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান, যিনি ভার্চুয়ালি আমাদের সাথে সংযুক্ত আছেন, সাবেক উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার, আমরা আলোচনার বিষয়বস্তু শুরুতেই বলেছি যে আমরা ১টি বছরের বেশি পার করে এসেছি, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলা করার প্রচেষ্টা এখনো চলছে, তার সাথে সাথে নানা অপপ্রচার রয়েছে, নানা আলোচনা সমালোচনা রয়েছে, সীমাবদ্ধতা আছে এবং সব কিছুতে পাশ কাটিয়ে বাংলাদেশেও ভ্যাকসিন প্রয়োগ চলছে। এই যখন অবস্থা এবং সম্প্রতি আমরা দেখছি যে সংক্রমণের হার বাড়ছে, মৃত্যুর হারও বাড়ছে, এই জায়গাগুলোর প্রথমে একটু আপনার মূল্যায়ন শুনবো স্যার। ধন্যবাদ রাজীব, এবং আমার সাথে আছেন আজকে আমাদের প্রিয় মানুষ প্রফেসর লিয়াকত ভাই, আছে সুদূর সুইডেন থেকে আমার অত্যন্ত প্রিয় অনুজ ফরহাদ, ডক্টর ফরহাদ, এবং যারা দেখছেন দর্শকদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আপনার আলোচনায় যাচ্ছি। আমরা কিন্তু বাংলাদেশ করোনা নিয়ন্ত্রণে একটা স্বস্তিকর জায়গায় ছিলাম এবং এখনো আমি বলবো আছি। কারণ হচ্ছে যে যেই হারে আমরা গত বছর মার্চ থেকে যখন সংক্রমণ শুরু হলো, তখন থেকে যে হারে আমাদের আশঙ্কা ছিল যে সংক্রমণ বাড়বে, মৃত্যুর সংখ্যা বাড়বে, কিন্তু আমরা ১ বছর পরে এসে দেখলাম যে সেই জায়গাটা আমরা অনেকটাই সামাল দিতে পেরেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এবং সেখানে আজকে মূল্যায়নটা হলো, যদি আমি ৮ই মার্চের গত এই মাসের ৮ই মার্চের মূল্যায়নে থাকতাম তাহলে আমি এই কথাগুলি বলতাম, কিন্তু আজকে যে মূল্যায়নটা আমরা দেখতে পাচ্ছি যে টানা ৫০ দিন আমাদের সংক্রমণের হার ছিল ৫% নিচে, যেটা স্বস্তিকর, এবং কখনো ২-৩ নেমেছে। কিন্তু গত কয়েকদিন ধরে, ৩-৪ দিন ধরে আমরা দেখতে পাচ্ছি সেটা ৫% পেরিয়ে গেছে এবং আজকেও ৬.৬২% হয়েছে এবং বেড়ে চলেছে। এবং আমরা একটা হিসাব পেয়েছি যে আসলে গত সপ্তাহে তুলনায় এই সপ্তাহের বৃদ্ধিটা কেমন হয়েছে। এখানে সবই বেড়েছে, নমুনা পরীক্ষাটাও বেড়েছে ১৪.৫২%, শনাক্তের হার বেড়েছে ৬৭.২৭%, সুস্থতার হারও বেড়েছে ৪২.৪১%, মৃত্যুর হারটাও বেড়েছে ৪৯.০২%। তা এখন এই জায়গাটায় কেন বাড়ছে, এই বিশ্লেষণটা আমাদের দরকার এবং সেই হিসাবে আমাদের ব্যবস্থা নেওয়া দরকার। আমরা সেপ্টেম্বর অক্টোবর থেকে শুনছিলাম যে বিশ্বে দ্বিতীয় ঢেউ আসবে, বাংলাদেশকে আমরা মনে করেছিলাম যে সেভাবে আসতে পারে, কিন্তু আসলে বাংলাদেশের যে ঢেউটা গেছে, ঢেউ মানে যে পরিক্রমা গেছে করোনা সংক্রমণ, সেটা বলতে গেলে মার্চের ৮ তারিখে শুরু হলেও মে মাসের দিকে এটা বাড়তে থাকে এবং আগস্টের শেষ দিকে এটা নিচে চলে আসে, আবার নভেম্বরে এসে আবার ডিসেম্বরের ৩য় সপ্তাহে এটা নেমে যায় সংক্রমণটা। তার পরবর্তী সময়ে আবার আমরা দেখলাম যে টানা এটা নিম্নমুখী ছিল, কিন্তু গত কয়েকদিন ধরে বেড়ে যাচ্ছে।
কারণ বেড়ে যাওয়ার কারণগুলো আগে যেভাবে বলা হয়েছে আন্তর্জাতিক ভাবে যে কেন বাড়বে, দ্বিতীয় ঢেউ কেন শীতে আসবে, এই কারণগুলো কিন্তু একই। সে কারণে মূলত যেটা ব্যাখ্যাগুলো ছিল অনেক আন্তর্জাতিক বড় বড় গবেষণা প্রতিষ্ঠান যেগুলি বলেছে, আমরাও তার সাথে একমত, যে আসলে ব্যবসা বাণিজ্যগুলো খুলে গেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে গেছে বিভিন্ন দেশে, এবং সে কারণেই কিন্তু তখন ওই জায়গাটা বেড়েছে। এখন তো যে বছর ব্যাপীতেও কোথাও না কোথাও শীত আছে, শীত তো আর সারা বছর একই জায়গায় থাকে না। সে কারণে শীতে আমাদের খুব একটা আমাদের ক্ষতিগ্রস্ত করেনি। কিন্তু আমরা যেটা যদি গত বছরের মার্চের সাথে আমাদের এবারে মার্চকে আমরা তুলনা করি, তাহলে কিন্তু বাংলাদেশে সাধারণত আমাদের যে অভিজ্ঞতা একজন চিকিৎসকের ছাত্র হিসাবে, সেটা হলো যে আপনার এই গ্রীষ্মকালীন সময়ে বাংলাদেশের এ ধরনের ভাইরাস জনিত রোগগুলা হয়, সে কারণে এই সময়টাতে বাড়তে পারে। তো এখন কথা হলো যে মূল জায়গাটা আমরা যদি যাই, যে করোনার সংক্রমণের মূল কারণ কিন্তু হচ্ছে গিয়ে আপনার যে দ্রুত ছড়া এটা, এবং সেইখানে ভিড় যেখানে হবে, যেখানে মানুষের স্বাস্থ্যবিধিটা শিথিল করবে, সেখানে কিন্তু বাড়বে। তো আমরা মনে করেছি এবং বলি সবসময়, যতক্ষণ পর্যন্ত সরকার এই আমাদের এই ঘোষণা না দেবে যে করোনা মুক্ত হয়েছে, ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলতেই হবে। এবং তিনটি বিষয় আমরা কনসেন্ট্রেট করছি বিশ্বব্যাপী। একটি হলো গিয়ে মাস্ক পরতেই হবে, এবং সেখানে শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, ভালো করে সাবান পানিতে হাত ধুতে হবে। এটি হলো একটি বিষয়। আরেকটি বিষয়, আমরা ভ্যাকসিনের ক্ষেত্রে কিন্তু আমরা একটা বড় ধরনের মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগে কিন্তু এই বিশেষ উদ্যোগ এবং তৎপরতায় কিন্তু আমরা ভ্যাকসিন নিয়ে কিন্তু আমরা একটা স্বস্তিকর জায়গায় আছি। আমরা দেখেছি যে গতকাল পর্যন্ত প্রায় 42 লক্ষ লোকের বেশি ভ্যাকসিন দিয়েছে তারা প্রথম ডোজ, এবং এখনো আমাদের যে আমরা সর্বমোট 90 লক্ষ ডোজ পেয়েছি, সেটি কিন্তু এখনো রয়ে গেছে। সে কারণে অনেক দেশে আমরা জানি, বিশেষ করে আমেরিকা, কানাডাতেও আমরা জানি, অনেক পাশ্চাত্য দেশেও কিন্তু ভ্যাকসিনের ক্রাইসিস আছে। আমরা কথা বলি তাদের সাথে, তারা বলেছে যে তারা কবে ভ্যাকসিন পাবে এটা কিন্তু নিশ্চিত নয়। সেখানে ভ্যাকসিনের বিষয়টা কিন্তু আমাদের এখানে স্বস্তিকর জায়গায় আছে। আমি পরে হয়তো আরো যুক্ত করবো। এই হচ্ছে আমার প্রাথমিক মূল্যায়ন। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা স্টুডিওতে একটু আলোচনায় ফিরবো। অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানের শিক্ষাবিদ। আমরা শুনছিলাম কম্পিউটার যেরকমটা বলছিলেন, অবস্থান আর সংক্রমণের মাত্রা আমরা আসলে কোন ধাপে আছি সেই জায়গাগুলো নিয়ে অনেক কথা হচ্ছে, এবং তার সাথে ভ্যাকসিন প্রয়োগ, এই দুটি জায়গায় একটু শুনবো আলোচনা। ধন্যবাদ আপনাকে। আমার প্রিয় ভাজন অধ্যাপক কামরুল সাহেব যেটা বললেন যে আমরা অপেক্ষাকৃত স্বস্তির জায়গায় আছি, এটি আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। যে অন্যান্য অনেক দেশের তুলনায়, অনেক উন্নত দেশের তুলনায়ও অবশ্যই বাংলাদেশ একটি স্বস্তির জায়গায় ছিল, আছে, এখনও আছে। কিন্তু আমাদেরকে তবু আত্মতৃপ্তি বা আত্মপ্রসাদে ভোগার অবকাশ নেই, আমাদেরকে অবশ্যই সাবধান হতে হবে। টেকনিক্যালি যদি আমরা বলি যে যখন 5% নিচে এসে যায়, তখন এটাকে, যখন 4 সপ্তাহ টানা থাকে, তখন এটি একটা ঢেউ সমাপ্ত হয়। অর্থাৎ আমাদের যেটি কমিউনিটি ট্রান্সমিশন থেকে আমরা গুচ্ছ ট্রান্সমিশন চলে এসেছিলাম, কিন্তু যখন আবার 5% উপরে উঠেছে, তাহলে সত্যি বলতে কি আমরা দ্বিতীয় ঢেউ যাকে বলছি, সেই দ্বিতীয় ঢেউটা আমাদের কেবল শুরু হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে দ্বিতীয় ঢেউ যেন অন্য দেশের মতো তীব্র না হয়। অনেক দেশে অনেক দ্বিতীয় ঢেউ প্রথম ঢেউয়ের চাইতেও তীব্র হয়ে গিয়েছিল। আমরা যেন সেই জায়গায় না যাই, সেইটি হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো প্রথমে কারণগুলোর মধ্যে আসলে যখন আমরা খুব বেশি রকম ঝুঁকিতে ছিলাম শীতের শুরুতে বা আগে, তখন মাননীয় প্রধানমন্ত্রী যে নো মাস্ক নো সার্ভিস একটা মানে যে কঠোর নির্দেশ দিয়েছিলেন বা উপদেশ দিয়েছিলেন, সেটি কিন্তু বেশ সিরিয়াসলি প্রশাসন এবং জনগণ এবং সমাজসেবী অনেকেই কিন্তু গ্রহণ করেছিলেন। এবং আমরা কিন্তু শীতের সময়ে, কারণ শীতের সময়ে স্বাভাবিকভাবে ভেন্টিলেশন যেহেতু কম থাকে, আমাদের যদিও সৌভাগ্যক্রমে শীতটা খুব ক্ষণস্থায়ী হয়েছিল, বিশেষ করে ঢাকা যেখানে সবচেয়ে বেশি, বা শহরগুলোতে, এবং আমাদের সুবিধা হয়েছিল যে আমাদের যে ভেন্টিলেশন সেজন্য বেশি দিন বন্ধ থাকেনি, এবং শীতের সময় আরও সতর্কতাটা বেশি করে অবলম্বন করা হয়েছিল। অনুষ্ঠানের মাত্রাও কিন্তু যে হারে শীতকালে হয় সে হারে হয়নি। কিন্তু দুর্ভাগ্যক্রমে এইটি পরে যখন আমাদের সংক্রমণের মাত্রা কমে গেল, তখন সরকারি বলি, প্রশাসন বলি, জনগণ বলি, এনজিও বলি, সমাজকর্মী, সবার মধ্যেই কিন্তু এক ধরনের শিথিলতা লক্ষ্য করা গিয়েছে, যার ফলে
আমরা কিন্তু সেই সতর্কতা থেকে অনেক দূরে সরে গেছি, এমনকি রিসোর্ট থেকে শুরু করে কোনো জায়গায় বাকি ছিল না, তাই না? আর অনুষ্ঠানের মাত্রা, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সব অনুষ্ঠানের মাত্রায় কিন্তু প্রচুর বেড়ে গেছে। এটাকে বলে সুপার স্প্রেডার ইভেন্ট। আমরা যখন স্কুল কলেজে যদি খোলা থাকে সেখানে স্বাস্থ্যবিধি মানলে যে ধরনের মানে সমস্যা তৈরি না হয়, কিন্তু এক একটা সুপার স্প্রেডার ইভেন্ট যখন তৈরি হয় এগুলো কিন্তু বারবার সেখান বলা থেকে হচ্ছিল কিন্তু তখন। বুদবুদের মতো বেরিয়ে যায়। এই জায়গাগুলোতেই আসলে আমাদের ধারণা যে এই যে ব্যবহারিক ক্ষেত্রে যে বিষয়টি, যেখানে হয়তো ভ্যাকসিনের উপর অতিরিক্ত আস্থা, যে ভ্যাকসিন তো এসেই গেছে, আমাদের আর তো সমস্যা সমস্যা নেই। হবেই না। আমরা এই অনুষ্ঠানেও বারবার বলেছি যে এটি কোনো ম্যাজিক বুলেট না, সুতরাং আমাদের স্বাস্থ্যবিধি থেকে বেরিয়ে যাওয়ার কোনো পদ্ধতি এখনো কোনো ভ্যাকসিন উপায় নিলে নেই। সেটি করতে হবে, না নিলেও করতেই করতে হবে। হবে। তো সেই জায়গাগুলো কিন্তু আর হয়নি, মানে রক্ষা করা হয়নি। আরেকটি বিষয় একদমই উড়িয়ে দেব না আমরা, কিন্তু এ বিষয়ে যতক্ষণ না পর্যন্ত আরো জানছি যে হ্যাঁ হতে পারে যে কোনো ভেরিয়েন্ট সেটা বাইরে থেকে আসুক, আমাদের দেশেই গ্রো করুক। হ্যাঁ, যেমন ইউকের ভেরিয়েন্ট বলা হচ্ছে 2 মাস আগে এসেছে, এখন সাউথ আফ্রিকার ভেরিয়েন্টও যে কোনো সময় আসতে পারে না, বা ব্রাজিলের ভেরিয়েন্ট যে ইনডাইরেক্টলি আসতে পারে না, এ ধরনের কথা উড়িয়ে দেওয়া যায় না। তো সেই জন্য আসলে আমাদেরকে দুটো অপশনই, এবং প্রথমটা অবশ্যই ব্যবহারিকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু বায়োলজিক্যাল এই কারণগুলোও কিন্তু আমাদেরকে একটু লক্ষ্য করতে হবে এবং দেখতে হবে যে এগুলোর মধ্যেও কিছু রয়েছে কিনা। তো আমি মনে করি দুটো মিলিয়ে, তার সাথে যখন ভ্যাকসিনের কথায় আসছে, ভ্যাকসিনের ক্ষেত্রে অবশ্যই আবারও বলবো, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে এবং অবশ্যই সরকারকে এটা এই ক্রেডিটটা দিতেই হবে জাতিকে, যে খুব শুরুতেই কোভ্যাক্সের যেমন নামগুলো লিখেছিল প্রথম বাংলাদেশে, যারা লিখেছিল বাংলাদেশ তাদের মধ্যে একটি, যার জন্য খুব আগেই কিন্তু এই প্রস্তুতিগুলো সম্পন্ন হয়েছিল। বাংলাদেশ ভ্যাকসিনের আনার ক্ষেত্রেও কিন্তু সফলতা অর্জন করেছে, কিন্তু এখন একটা জিনিস স্বীকার করতেই হবে যে জনসম্পৃক্ততা তৈরিতে আমরা বোধহয় ততটা সফল হইনি। কমিউনিকেশনের জায়গাতে আমাদের দুর্বলতা রয়েছে এখনো, যার জন্য গ্রাম থেকে ভ্যাকসিন আবার শহরে ফেরত আসছে। আমরা এখন ভ্যাকসিন নেওয়ানোর ব্যাপারে, যেখানে অনেক দেশ ভ্যাকসিন চেয়ে পাচ্ছে না, টেকনিক্যাল সমস্যায় ভুগছে, আমরা কিন্তু সমস্ত কিছু এইগুলোকে জয় করার পরেও মানুষের মন, মানুষের আস্থা জয় করতে পারছি না, মানুষের কাছে সে পৌঁছাতে পারছি না ভ্যাকসিনের মানে জন্য। আমরা কিন্তু সেভাবে এই জায়গাতে কিছুটা ব্যর্থতা আছে, আমাদের এখন খুব দ্রুত সে জায়গায় পদক্ষেপ নিতে হবে, কারণ স্বাস্থ্যবিধির সঙ্গে ভ্যাকসিন এই দুটো মেলালেই কিন্তু আমাদের সামনের দিনগুলো সংকট থেকে আমরা মুক্তি পাবো। দ্বিতীয় ঢেউটা সহনশীল হবে, এই আশায় আমরা করব। জি স্যার, আপনার কাছে আসবো। আমরা ভার্চুয়ালি সংযুক্ত আছি সুইডেন থেকে ডক্টর ফরহাদ আলী খান, তার কাছে একটু মন্তব্য শুনবো। ডক্টর ফরহাদ, প্রথমে একটু সুইডেনের অবস্থা জানবো এবং তার সাথে সাথে বাংলাদেশের অবস্থা আপনি শুনছিলেন, আমাদের ভ্যাকসিনের জায়গাটাও আমরা অনেকটাই অগ্রগতি রয়েছে, আরো অগ্রগতির প্রয়োজন আছে, এই জায়গাগুলো একটু আপনার মতামত শুনবো। ধন্যবাদ। আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি আমার দুজন অগ্রজ এখানে রয়েছেন, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব তারা। আজকে বর্তমান যে পরিস্থিতি সারা বিশ্বে, কোভিড-19 মহামারীর প্রায় বাংলাদেশের কথা চিন্তা করলে 1 বছরের বেশি সময় ধরে প্রথম কেস শনাক্ত হওয়ার পর, এবং ইউরোপের অনেক দেশেই প্রায় 1 বছর পূর্তি হয়ে গেছে। এখন ইউরোপে যে জিনিসটা এখন যেটা হচ্ছে যে বর্তমানে পৃথিবীর অন্য দেশের মতো ইউরোপেও যেটা লক্ষ্য করলাম যে বাংলাদেশের কথা বলা হলো একটু আগে, যেখানে আবার কিছুটা আপওয়ার্ড ট্রেন্ড দেখা যাচ্ছে নতুন শনাক্তের ক্ষেত্রে, এবং ইউরোপে গত কয়েক মাস ধরে কিন্তু বিভিন্ন দেশে শনাক্তের হার কিছুটা বেড়েছিল, এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে এখানে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি 4টি ভ্যাকসিনকে অলরেডি অনুমোদন দিয়েছে, এবং সেই ভ্যাকসিনগুলো বিভিন্ন দেশে সাপ্লাই থেকে শুরু করে গত 2 মাস ধরে কিন্তু জানুয়ারি থেকে শুরু হয়েছে সবগুলো দেশে, এবং ইউকেতে আরো আগে শুরু হয়েছে, এবং ভ্যাকসিন প্রয়োগ যেটা অ্যাডমিনিস্ট্রেশন সেটা অলরেডি শুরু হয়ে গেছে। এবং 4টি ভ্যাকসিনের মধ্যে যেটা হচ্ছে যে অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ড ভ্যাকসিন, সেটা তো সব দেশেই মোটামুটি গ্রহণ হয়েছে, প্রথম ক্ষেত্রে ইউকে, তারপর ইউরোপের সবগুলো দেশে। আর অন্যদিকে মডার্না, ফাইজার এবং ফাইজার বায়োটেক, এই দুটো ভ্যাকসিন অলরেডি প্রয়োগ শুরু হয়ে গেছে, এবং সংখ্যার বিচারে অনেক দেশে দেখা গিয়েছে যে 30% মতো লোক কোন কোন দেশে ভ্যাকসিনাইজ ফার্স্ট ডোজ পেয়েছে, এবং বিভিন্ন দেশে মোটামুটি অ্যাভারেজে 10 to 15% লোক অলরেডি ভ্যাকসিনেট হয়ে গেছে, মিনিমাম ফার্স্ট ডোজ অথবা ডাবল ডোজ সেটা কমপ্লিট করেছে। এখন জনসন এন্ড জনসনের ভ্যাকসিনটা গত সপ্তাহে অনুমোদন পেল। কাজে এখন আমরা যেটা কথাটা লক্ষ্য করলাম যে এরপর দেখা যাচ্ছে সবগুলো দেশেই মোটামুটি কিছুটা হলেও সংক্রমণ হার যেটা ওইভাবে যে একটা ড্রাস্টিক কমবে সেটা হচ্ছে না। এটার অনেকগুলো কারণও রয়েছে। প্রথম কারণ যেটা হচ্ছে যে ভ্যাকসিন আসার পর
আপনারা জানেন যে ভ্যাকসিন আসার পর অনেকেই পৃথিবীর সব দেশেই যারা ভ্যাকসিন নিচ্ছেন তারা প্রথম ডোজ নিয়েই হয়তো স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যতটা সতর্ক থাকা ততটা তারা থাকছেন না। এছাড়াও কিছু লোক ভ্যাকসিন পাচ্ছেন সেই আশায়, যারা ভ্যাকসিন পাননি তারা হয়তো চিন্তা করছেন যে হ্যাঁ আমরা এখন ফ্রি মুভ করতে পারি, এবং যে স্বাস্থ্যবিধি যে মেনে চলার যেটা ছিল একদম স্ট্রিক্টলি, সেটা কিন্তু ইউরোপেও লক্ষ্য করা যাচ্ছে যে স্বাস্থ্যবিধি তারা মানছে না। এবং ওয়েদার একটা ফ্যাক্টর এখানে অবশ্যই আমি বলবো। আরেকটি ফ্যাক্টর আমি চিন্তা করি যে এখন যদি ভ্যাকসিন ব্যাপারে সব জায়গায় একটা কিউ হয়েছে এবং মানুষকে ডাকা হচ্ছে ভ্যাকসিন বা চিঠি আসছে বা অ্যাপের মাধ্যমে SMS জানা হচ্ছে যে ভ্যাকসিন নেওয়ার জন্য, সেক্ষেত্রে অনেকে হয়তো আবার নিজেরাই টেস্ট করছেন। সেটা হয়তো কারণ হতে পারে টেস্টের সংখ্যা বেড়েছে, বিভিন্ন জায়গায় দেখা যায় লম্বা লাইন এবং বিভিন্ন বুথগুলো রয়েছে, টেস্টের সংখ্যা বাড়ছে। ওভারঅল যেটা বলবো যে COVID-19 যে শনাক্তের হার বেড়েছে কিছুটা হলো, একদম টোটাল যে ডাউনওয়ার্ড ট্রেন্ড যেটা এখনো বলা যাচ্ছে না। এটার কারণগুলো আমি বললাম। অন্যদিকে আশার আলো যেটা হচ্ছে যে ভ্যাকসিন নিয়ে বিভিন্ন রকম এত প্রপাগান্ডা, এত বিভিন্ন ভ্যাকসিন নিয়ে বিভিন্ন গ্রুপ রয়েছে যারা ভ্যাকসিন হেজিটেন্সি চিন্তা করে, যারা ভ্যাকসিন বিরুদ্ধে কথা বলে, যেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলে সেখানে এটা নিয়ে হই হই রই চলে যায় এবং অনেক প্রপাগান্ডা হয়। সেগুলো নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, যেমন অক্সফোর্ড আস্ট্রা ভ্যাকসিন যেটা সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন যে এরকম মডার্না ফার্মা বায়োনটেকের ভ্যাকসিন যেটা নরওয়েতে বেশ কিছু বয়স্ক ব্যক্তি মারা যাওয়ার পরও অনেক প্রপাগান্ডা হয়েছিল। তো মিডিয়ার ওয়েতে কাজ করে, তারা এই ধরনের নিউজগুলো খুব লুফে নেয় এবং মানুষের মধ্যে একটা ভয়ের সঞ্চার করে। তো আমি যে কথাটা বলবো যে এই যে আজকে বিভিন্ন দেশে ভ্যাকসিন নেওয়া হচ্ছে, পৃথিবীর কোটি কোটি লোকের মধ্যে একটা ওষুধ প্রয়োগ করা হচ্ছে, এখানে যদি 4জন 5জন বা যে কয়েকজন স্বল্পসংখ্যক লোক তারা যদি কোনো রোগে আক্রান্ত হয় ভ্যাকসিন নেওয়ার পর, সেক্ষেত্রে কিছু রুলস রেগুলেশন রয়েছে, ফার্মাকোভিজিলেন্স সেফটি যেগুলো মেজার নেওয়া হয় সেগুলো নেওয়া হয়। প্রতিটা ভ্যাকসিনে যে ট্রায়াল গুলো হচ্ছে, যদিও আমরা অনেক সময় এটা নিয়ে অনেক সময় প্রপাগান্ডা করা হয় যে স্বল্প সময় ট্রায়াল হয়েছে, অবশ্যই একটি স্বল্প সময় ট্রায়াল হয়েছে, কিন্তু ট্রায়াল গুলো যে রুলস রেগুলেশন এবং ক্রাইটেরিয়া সব ফুলফিল করেই করা হয়েছিল। এরপর ভ্যাকসিন নেওয়ার পর দেখা গেছে, যেমন ডেনমার্কের ঘটনাটা আপনারা হয়তো জানেন যে গত কয়েকদিন ধরে এটা সারা বিশ্বে মিডিয়াতে প্রচারিত হচ্ছে। ডেনমার্কে যেটা আপনার যেটা রক্তক্ষরণ বা ব্লাড ক্লটিং এর থ্রম্বোএম্বোলিজম হয়েছে এবং অনেক রোগী দুজন মারা গিয়েছে, এবং এটা নিয়ে অনেক কথা হয়েছে। এখন যে কোনো ড্রাগ নেওয়ার পর যেটা আমরা করি যে যদি কোনো অ্যাডভার্স ইভেন্ট বা সেফটি ইস্যু পাওয়া যায়, তখন ওই দেশের রাইট আছে সেই ড্রাগকে ওই সময় ব্যবহার নিষেধাজ্ঞা জারি করা। ইউরোপিয়ান ইউনিয়ন যদিও এটা জারি করেনি, ডেনমার্ক এবং কয়েকটা দেশ সেটা জারি করেছিল টেম্পোরারি, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে এগুলোর কজালিটি অ্যানালাইসিস করা হয়, যে যারা আক্রান্ত হয়েছিল, যাদের রোগ ধরা পড়েছিল বা যারা মারা গিয়েছে, তাদের মেডিকেল হিস্ট্রি দেখা হয়, তাদের অন্যান্য কোমরবিডিটি দেখা হয়, এবং তাদের এই রোগে কি নরমালি আক্রান্ত হতো কিনা এগুলো দেখা হয়। এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে। তখন একটা অ্যানালাইসিস করে কজালিটি অ্যানালাইসিস করে বলা হয় যে এটা এই ওষুধের কারণে হয়েছে বা ভ্যাকসিনের কারণে হয়েছে কি হয়েছে না হয়েছে কিনা। কাজে এখানে দেখা গিয়েছে যে ভ্যাকসিনের কোনো সম্পর্ক ছিল না এইগুলো কেসগুলোতে। পাশাপাশি আরেকটি ব্যাপার দেখবো যে আমি যদি গ্রুপ লেভেল চিন্তা করি, কমিউনিটি লেভেল বা কান্ট্রি লেভেলে, যে ভ্যাকসিন দিয়ে কতগুলো লোক আক্রান্ত মানুষের সুরক্ষা হচ্ছে এবং ভ্যাকসিন ছাড়া কতগুলো লোক সুরক্ষা হচ্ছে না, এটা দুটোর রিস্ক বেনিফিট রিস্ক একটা অ্যানালাইসিস করা হয়। সেক্ষেত্রে দেখা যায় যে ভ্যাকসিন দেওয়ার পরই আমাদের বেনিফিট বেশি, সুরক্ষা বেশি। সেক্ষেত্রে যদি ভ্যাকসিন না নেওয়া হতো, সেক্ষেত্রে সিনারিওটা কি হতো, সেক্ষেত্রে হয়তো কি পরিমাণ লোক আক্রান্ত হতো এবং কি পরিমাণ তার ক্ষতি হতো। এটা ডেথ হতে পারে, হসপিটালাইজেশন হতে পারে, অথবা অন্যান্য যেটা সিমটম আছে। আজ আমি বলবো যে বর্তমানে যে পরিস্থিতি, আমি মনে করি ভালো দিকে যাচ্ছে। ভ্যাকসিনের যে অ্যাডমিনিস্ট্রেশন, ডিস্ট্রিবিউশন এবং সাপ্লাইয়ের ক্ষেত্রে যদিও ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বিভিন্ন দেশের একটি দ্বন্দ্ব তৈরি হয়েছিল, এবং সুইডিশ মিডিয়া সব মিডিয়াতে কিন্তু এগুলো প্রচার হচ্ছে ইদানিং, যে এবং সুইডেনে কিন্তু সুইডেনের মন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তি, উচ্চপদস্থ ব্যক্তি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যক্তিবর্গ সহ তারা কিন্তু ভ্যাকসিন না পাওয়ার ক্ষেত্রে সুইডেন বঞ্চিত হচ্ছে নিয়ে বিভিন্নভাবে প্রতিবাদ হচ্ছে। বিভিন্ন ফোরাম বলুন, সব জায়গায় আমরা ভ্যাকসিন পাচ্ছি না। আসার কথা যে বাংলাদেশে যারা রয়েছেন, যদি আমি বলবো এটা টিপ অফ দ্য আইসবার্গ। বাংলাদেশের জনসংখ্যা 160 মিলিয়ন, এখানে যদি যে যত জনসংখ্যা পেয়েছে, এটা যদিও যদি পার্সেন্ট হিসাব করে অনেক কম, কিন্তু আমি মনে করবো যে তারপর বাংলাদেশে ভ্যাকসিনের যে অ্যাডমিশন প্রয়োগ বা যেটা বলেন সাপ্লাই, সব ক্ষেত্রে বাংলাদেশ সফল অর্জন করেছে এবং আমি মনে করি যে এটা একটা উদাহরণ অনেক দেশের জন্য, যে নেতৃত্বের উদাহরণ। আমাদের ডক্টর লিয়াকত ভাই বললেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা রাজনীতি ছিল, সেটি কিন্তু লিডারশিপ উনি দেখিয়েছেন যে স্বল্প সময়ে সবার আগে ভ্যাকসিন পেয়েছেন। কাজেই সার্বিক পরিস্থিতিতে আমি বলবো যে বাংলাদেশের সাথে বিবেচনা করে বাংলাদেশে অনেক ক্ষেত্রে ভালো রয়েছে। সেক্ষেত্রে যে আমি মনে করি যে বর্তমানে যে ভ্যাকসিন একটা অস্ত্র, অন্যতম প্রধান অস্ত্র, কিন্তু পাশাপাশি ভ্যাকসিন নেওয়ার পর, ফার্স্ট ডোজ নেওয়ার পর, সেকেন্ড ডোজ নেওয়ার আগ পর্যন্ত
কমপ্লিট আগের মতোই চলতে হবে, এবং সেকেন্ড ডোজ নেওয়ার পরও একটা পর্যায় পর্যন্ত আপনাকে সম্পূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জি। সেক্ষেত্রে আমরা ভ্যাকসিনের সফলতা অর্জন করব। পাশাপাশি আরেকটি ব্যাপার আমি বলতে চাই যে ভ্যাকসিন নেওয়ার পরেও কিন্তু এটা কিন্তু প্রমাণিত নয় যে ভ্যাকসিন নিলে আপনি হয়তো নিজে আক্রান্ত হবেন না, কিন্তু আপনি হয়তো ক্যারিয়ার হতে পারেন, সাইলেন্ট ক্যারিয়ার হতে পারেন, অথবা আপনাকে মাইল্ড সিমটম থাকতে পারে, সেটা আপনি ধরা পড়বে না। সেক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার পরও সিডিসি কিছু গাইডলাইন দিয়েছে, এটা আপনারা ফলো করা উচিত যে জি। ভ্যাকসিন নেওয়ার পরও আরেকজন ভ্যাকসিনেট পার্সনের সাথে আপনি ক্লোজলি মেলামেশা করতে পারবেন। এবং কোনো কনফাইন্ড প্লেসে থাকলে যারা নন ভ্যাকসিনেট তাদের সাথে মেলামেশা করার ক্ষেত্রে আগের মতো কিছু ডিসটেন্স মেইনটেইন করতে হবে এবং কেয়ারফুল থাকতে হবে। জি। এগুলো কিছু নিয়ম মেনে চলার জন্য সবাই চিন্তা করবেন। আমি এখানে শেষ ডক্টর করছি। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। পরবর্তীতে আবার আলোচনা ফিরবো। আমরা আবার একটু অধ্যাপক ডক্টর কামরুল হাসান স্যারের কাছে যেতে চাই। স্যার, আমরা শুনছিলাম যে ফরহাদ ভাই বলছিলেন যে সুইডেনের কি অবস্থা, ভ্যাকসিনের এত উন্নত দেশ হওয়া সত্ত্বেও ভ্যাকসিনের জায়গায় তাদের অবস্থান, যদি আমরা এখন অনেক ভালো অবস্থানে আছি, তারপরও আমাদের ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে আরো ব্যাপ্তি বা সচেতনতা এই জায়গাটায় লেখক স্যার বলছিলেন, সেই জায়গাটা আমরা কি করতে পারি? ধন্যবাদ রাজীব। আসলে বিষয়গুলো আমরা শুরু থেকে যে পর্যবেক্ষণ করছি, বিশেষ করে ভ্যাকসিন নিয়ে এক ধরনের প্রতিযোগিতা আছে। কে প্রথম বাজারে নিয়ে আসবে, কোন কোম্পানি প্রথম এটা প্রস্তুত করবে, কোন দেশ এটা প্রথম প্রস্তুত করবে, এবং কাজটা কার্যকর হবে, এটা কিন্তু অনেক তর্ক বিতর্ক হয়েছে। আমরা দেখেছি কোনটার প্রথমে বলেছে কার্যকর, আবার বলছে না এটা ঠিক নয়। এখানে সবচেয়ে বড় বিষয় একটি চিকিৎসা বিজ্ঞানের অংশ। একটা রোগ নিয়ে আমরা কাজকর্ম করছি, সেখানে আমাদের চিকিৎসা বিজ্ঞানের যে তথ্য এবং গবেষণাগুলিকে আমাদের সবসময় গুরুত্ব দিতে হবে। প্রথম কথা হলো যে বাংলাদেশকে আমি এই প্যান্ডেমিকের সময়ে বিচ্ছিন্ন করে দেখছি না, এবং আমি মনে করি যে ধনী দরিদ্র, তারপরে আপনার দেশ বা বিভিন্ন দেশ, বিভিন্ন প্রান্ত, মানুষের হিউম্যান সাইকোলজি কিন্তু একই ধরনের। আমরা অনেকেই বলি ঢাকার, বাংলাদেশের কক্সবাজারের উপচে পড়া ভিড় হয়েছে, এটা ঠিক হয়নি, কিন্তু এমন কোন বিচ নাই পৃথিবীতে যেখানে উপচে পড়া ভিড় হচ্ছে না। হ্যাঁ, সে কারণে আমরা একইভাবে মানুষ বা ঘরে থাকতে পারে না লম্বা সময়, সেখানে বেরিয়ে আসছে। এখন হলো ভ্যাকসিনের বিষয় সম্প্রতি যে আলোচনাগুলো হচ্ছে, এবং এখানে একটি কথা মনে আমাদের সবসময় রাখতে হবে, এই 1 বছরে যা কিছু ব্যবস্থা হয়েছে, সেটা চিকিৎসা হোক বা ভ্যাকসিনের, সবই কিন্তু ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন, জরুরি ভিত্তিতে ব্যবহার করা হচ্ছে। জি। একটা ভ্যাকসিন সাধারণত আমরা জানি 10 থেকে 15 বছর সময় লাগে এটাকে ডেভেলপ করতে, কিন্তু এখানে জরুরি ভিত্তিতে, যেহেতু এরকম মহামারী বা অতিমারী পৃথিবীতে এর আগে আমরা আমাদের হিসাবে নেই, সেখানে সবকিছুই জরুরি ভিত্তিতে করতে হয়েছে। ভ্যাকসিন পাওয়াটা এত অল্প সময়, মাত্র 3 মাসে ভ্যাকসিন প্রস্তুত হয়েছে, বাকি সময়টা ধরে এটা পরীক্ষা চলেছে, ক্লিনিক্যাল ট্রায়াল চলেছে। সে কারণে এখানে নানান ধরনের, যেমন আমাদের যেটা আমরা ব্যবহার করছি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, এটা কিন্তু 70% হচ্ছে গিয়ে সাকসেস রেট, 70% ক্ষেত্রে এটা কার্যকর। সেক্ষেত্রে 30% লোক তো এটা সেখানে কার্যকর নাও হতে পারে। সেই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এখানে যেমন রক্ত জমাট বাড়ছে, এই কারণে বেশ কয়েকটা দেশ, এর মধ্যে সুইডেনও আছে, নরওয়ে আছে, সুইডেন নাই, ডেনমার্ক আছে, নরওয়ে আছে, আইসল্যান্ড আছে, এরকম 5-7টা দেশ আছে, থাইল্যান্ড আছে। তো এইখানে আমরা কতগুলি তথ্য পেয়েছি। এর মধ্যে একটা হলো যে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র, তারা বলেছে যে এই অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিন নিরাপদ, কার্যকর, এবং ইউরোপীয় যে ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা আছে তারাও বলেছে এটা নিরাপদ। এবং শেষ পর্যায়ে গতকাল আমরা জানতে, গতকাল বা গত পরশু আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে এটা নিরাপদ। এখন এখানে ব্লাড ক্লটিং বা রক্ত জমাটটা কিন্তু ভ্যাকসিনের জন্য হয় না, কারণ করোনা ভাইরাসে হতে পারে। এখানে আরো কয়েকটি বিষয় আমরা জানি, যে আমাদের আগের থেকে তথ্য আছে। প্রথম কথা হলো যে ভ্যাকসিন নেওয়ার 2 সপ্তাহ আগে, তার মানে হচ্ছে ভ্যাকসিনের 2 সপ্তাহ, কমপক্ষে 2 সপ্তাহ পরে কিন্তু আমার রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে হবে, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে অনেকের শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা ডেভেলপ নাও করতে পারে, এটা কিন্তু চিকিৎসা বিজ্ঞানের কথা। সেক্ষেত্রে ধরুন যে বাংলাদেশে আমাদের একজন এমপি মৃত্যুবরণ করেছেন, উনি 1 মাস আগে ভ্যাকসিন দিয়েছিলেন, এখানে কিন্তু এই বিষয়গুলো কার্যকর হবে। আবার আমাদের ঢাকা শহরের কমিশনার, উনি 27 দিনের মাথায় কিন্তু
আবার ভ্যাকসিন দেওয়ার 27 দিনের মাথায় কিন্তু আক্রান্ত হয়েছেন। এই বিষয়গুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, কিন্তু এগুলো নিয়ে আমাদের ই করার কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে ফরাদ খুব সুন্দর করে বলেছে যে আমাকে দেখতে হবে যে আমার কোনটা সেফ, ভ্যাকসিন নেওয়ার পর আমি ভালো আছি না ভ্যাকসিন না নিয়ে আমার সংখ্যাটা ভালো আছে। এটা খুব একটা সুন্দর কথা বলেছে। আরেকটি কথা, দুটি কথা বলতে চাই এখানে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানে প্রত্যেকটা জিনিস এত চমৎকার মনিটরিং করেন এবং সময় মতো নির্দেশনা দেন। তিনি গত মঙ্গলবার মন্ত্রী পরিষদ সভার তিনি বলেছেন, 3টি নির্দেশনা দিয়েছেন যে ভ্যাকসিন নিক বা না নিক তাকে মাস্ক পরতেই হবে। হ্যাঁ, আরেকটি কথা বলছে আমাদের সবাইকে সতর্ক হতে হবে। 3 নম্বর কথা বলেছে বিভিন্ন জায়গায় কিন্তু যে মিটিং বা সভাগুলো ওখানে নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা হয় এবং সংখ্যার বেশি যেন না হয়। আরেকটি তথ্য আমরা গত পরশুদিন পেয়েছি, 2-3 দিন আগে পেয়েছি যে যাদের উপর আমরা নির্ভর করি কতগুলি সংস্থা আছে, তার মধ্যে অন্যতম হলো সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন ইউএসএ, যুক্তরাষ্ট্রে। তারা একটা নির্দেশনা দিয়েছে এবং এটি আমি মনে করি বা এটা মনে করি কারণ এটা হলো বিজ্ঞানিক এবং চিকিৎসা বিজ্ঞানীর একটা গবেষণা। সেটা হলো তারা বলেছে তারা তিনটা ভ্যাকসিন ব্যবহার করছে। একটা হলো মডার্নার, আরেকটি হচ্ছে ফাইজারের, আরেকটি হচ্ছে গিয়ে জনসন এন্ড জনসনের। তো জনসন জনসনের 1 ডোজ। তারা বলেছে মডার্না এবং ফাইজারের দ্বিতীয় ডোজ দেওয়ার 14 দিন পরে কেউ যদি মনে করে মাস্ক পরবে না তাহলে সে মাস্ক নাও পরতে পারে, কিন্তু তাকে কিন্তু মানে ছোটখাটো জমায়েতে যেতে পারবে, সে কিন্তু মধ্যম বা বড় ধরনের জমায়েতে যেতে পারবে না। এবং এখানে যে ঝুঁকিপূর্ণ রোগী আছে তাদের কাছেও কিন্তু সে যেতে পারবে না। এবং এবং জনসন এন্ড জনসন 1 ডোজ দেওয়ার পরেও একইভাবে 14 দিন পরে সে মাস্ক নাও পড়তে পারে। তাহলে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু শুরু থেকেই চলে আসছে। সে কারণে আমাদের এখন যেটা দরকার সেটি হলো যে আমাদের যে 3টি বিষয় আমরা যেটা বলেছি, ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন, সেটা ভ্যাকসিনের ক্ষেত্রেও আছে। আমাদের অনেকগুলো চিকিৎসা ব্যবস্থা যেমন রেমডেসিভির ব্যবহার, তার প্লাজমা থেরাপি, এগুলো কিন্তু ইমার্জেন্সি ইউজ, এগুলা বৈজ্ঞানিক ভাবে এখনো ভিত্তি অর্জন করে নাই। তো সেইখানে 3টি পদ্ধতি আমাদের সামনে আছে, একটা ভ্যাকসিন, একটি চিকিৎসা, আর একটা হচ্ছে স্বাস্থ্যবিধি। এখন স্বাস্থ্যবিধি যারা মেনেছে তারা কিন্তু ভালো আছে। আমি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে দেখি, আমেরিকা বলি, ইউরোপ বলি বা কানাডা বলি, তো সেখানে কিন্তু তারা আমাদের মতোই অবস্থা, কিন্তু তারা উন্নত দেশ, কিন্তু তাদের কিন্তু এই ম্যানেজমেন্ট কিন্তু আমাদের চেয়ে অনেক জায়গায় দুর্বলও আছে। কিন্তু ইস্টার্ন ওয়ার্ল্ডে আমি যদি চীন, দক্ষিণ কোরিয়া বা হংকং, এই সমস্ত সিঙ্গাপুর, এই সমস্ত জায়গাগুলো চিন্তা করি, জাপান, তাহলে তারা কিন্তু তুলনামূলক ভালো আছে। কেন ভালো আছে? তারা স্বাস্থ্যবিধিগুলা জনগণকে মানাতে পেরেছে। সেই কারণে স্বাস্থ্যবিধি যেখানে সঠিকভাবে মেনেছে, ভিয়েতনামের কথা এখানে আছে, তারা কিন্তু কম্পিটিভ ভালো আছে। সেই কারণে আমরা যতক্ষণ পর্যন্ত একটা মুক্ত, করোনা মুক্ত পরিবেশ সরকার কর্তৃক ঘোষিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের সবকিছু একই সাথে মেনে চলতে হবে। সেখানে স্বাস্থ্যবিধিটা হচ্ছে আমার প্রধান রক্ষা কবচ হিসেবে বিবেচনা করে এটাকে শিথিল করার কোনো সুযোগ নেই। স্যার, আপনার কাছে আমরা আবার আসবো, ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে, তারপর আবার আলোচনায় ফিরে আসবো। প্রিয় দর্শক, নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ভিলে21 রাতের আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম সার্বিক করোনা ভাইরাস পরিস্থিতি এবং ভ্যাকসিনের প্রয়োগের অগ্রগতির জায়গাগুলো নিয়ে আমরা কথা বলেছি এবং এবারে এই বিষয়ে আবার আলোচনায় শুনতে চাইব অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানের শিক্ষাবিদ, যিনি স্টুডিওতে উপস্থিত রয়েছেন। আমরা বিরতির আগে যে আলোচনায় ছিলাম এবং ভ্যাকসিনের জায়গাটা আরেকটু বেশি আলোচনা করতে চাইব যে আমরা দেখছি যে বাংলাদেশ যেভাবে অগ্রগতির জায়গায় যাচ্ছে সেখানে নানা প্রতিবন্ধকতা ছিল না, অল্পপা ছিল, তার সাথে সাথে অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটা আমরা পেয়েছি সেটির প্রয়োগ বা অন্য কোনো কোম্পানির ভ্যাকসিন আসা কিনা, সিঙ্গেল ডোজ, ডাবল ডোজ, এবং বিশ্বব্যাপী এই অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের কিছু গণমাধ্যমের খবর, সেগুলো নিয়ে অনেক ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা আমাদের দেখছি, সেই জায়গাটা একটু স্যার যদি আলোচনা করেন। ধন্যবাদ। আসলে অধ্যাপক কামরুল সাহেব ইতিমধ্যে যে বিভিন্ন নীতি নির্ধারক সংস্থা, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ তাদের অবস্থানটি বলেছেন ইতিমধ্যে। আর একটি খুব গুরুত্বপূর্ণ কথা প্রিয়ভাজন ডক্টর ফরাদ বলেছেন যে কস্ট বেনিফিট রেশিও, লাভ আর ক্ষতির হিসাব। যে কোনো চিকিৎসায় কিন্তু আসলে লাভ আর ক্ষতির কিছু বিষয় থাকে, লাভটা বেশি হলে সেটা আমরা গ্রহণ করি। তো এই ক্ষেত্রে আমি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার বিশেষ ভ্যাকসিনের কথার পরে আসছি। আসলে এখন যে বিভ্রান্তিগুলো তৈরি হয়েছে সেই বিভ্রান্তির কারণে বাংলাদেশে অনেক লোক হয়তো অপেক্ষা করছে অন্য ব্র্যান্ডের ভ্যাকসিন, সিঙ্গেল ডোজ ভ্যাকসিন, নানান কিছু
অবশ্যই তারা চয়েস তো থাকতেই পারে, কিন্তু আমরা আসলে প্রথমে বুঝতে হবে যে এই ভ্যাকসিনগুলোর যখন এফিকেসি, ওই যে আমাদের নিরাময় ক্ষমতা যখন তুলনা করি, তখন কিন্তু আসলে একই জিনিস তুলনা করছি কি না। আপেলের সঙ্গে আপেল তুলনা করতে হবে, কমলার সঙ্গে কমলা, আপেলের সঙ্গে কমলা তুলনা করলে হবে না। তো এইসব ক্ষেত্রে আসলে ভ্যাকসিন ট্রায়ালের যে এন্ড পয়েন্টগুলো বিভিন্ন থাকে, এবং যে জনগোষ্ঠীর ওপর ট্রায়ালগুলো হয় সেগুলো কিন্তু ভিন্নতা থাকে। এখন একটা ভ্যাকসিনের এন্ড পয়েন্ট যদি হয় যে তার মৃত্যুবরণটা এন্ড পয়েন্ট, তাহলে হয়তো 100% কার্যকর দেখাতে পারে। যদি বলে সিভিয়ার ডিজিজ আইসিইউতে যায় কিনা, হয়তো 95%, কিংবা তীব্র অসুখ, অক্সিজেন লাগে কিনা, আরেক ধরনের। কিন্তু যদি বলে মডারেট ডিজিজ বা মাইল্ড ডিজিজ, তাহলে কিন্তু তার এফিকেসি কমে যাবে, কারণ এটি বিজ্ঞানের নিয়মেই। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো এখন যদি ধরুন একটা ইয়াং জনগোষ্ঠী তুলনামূলকভাবে তার উপরে করে সুস্বাস্থ্য রয়েছে, তাদের ক্ষেত্রে যে প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু পার্সেন্টেজ কমে যাবে তীব্র অসুখের ক্ষেত্রে। এগুলো হচ্ছে বিজ্ঞানের বিষয়গুলোই। এই জন্য এক এক ভ্যাকসিনের এন্ড পয়েন্ট ডিফারেন্ট ছিল। তো এই জন্য ওই তুলনাগুলো করার ক্ষেত্রে যখন আমরা ভাবা হচ্ছে যে 85%, 95%-এর ভ্যাকসিন এলে আমি নেব, এইটা কিন্তু সঠিক না। 50%-এর উপরেই যদি কোনো কিছু তা পাওয়া যায়, আমরা যেটা সামনে পাবো সেটাই আমাদের নেওয়া উচিত। খুব জ্বলন্ত উদাহরণ হচ্ছে সাউথ আফ্রিকা। প্রচণ্ড ভুল করে ফেলেছে। আফ্রিকার অনেক দেশ এখন সাউথ আফ্রিকার থেকে এগিয়ে যাচ্ছে ভ্যাকসিনেশনে। কেন? কারণ একটি তথ্য এলো যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন এই ভ্যারিয়েন্টের উপরে 10% কার্যকর। এই যে তথ্যগুলোকে যদি পিয়ার রিভিউড জার্নালে ঠিকমতো না এসে ঠিকমতো ব্যাখ্যা না করা হয়, তাহলে সমস্যাটা কোথায় হয়? সেখানে ভ্যাকসিনটা এন্ড পয়েন্ট ছিল মাইল্ড টু মডারেট ডিজিজ, যেটা এমনিতেই কম হওয়ার কথা। তার সঙ্গে পাওয়া গেল যে 40 বছর অ্যাভারেজ গড় বয়সের উপর করা হয়েছে, সেটা কিন্তু আরো কমে যাওয়ার কথা। সেখানে অন্য যে তুলনা যদি করা হতো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা অরিজিনাল ট্রায়াল, সেই ট্রায়ালের সঙ্গে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। যিনি এই ট্রায়ালের রেজাল্ট দিয়েছিলেন ডক্টর মাধি, উনি কয়েকদিন ধরে চিৎকার করছেন যে আমার এই ট্রায়ালের রেজাল্টের উপরে আপনারা কি পলিসি নিলেন, এটা তো উচিত না। 1.5 মিলিয়ন ভ্যাকসিন তারা সহজ পয়সায় এখন বিক্রি করে দিতে চাচ্ছে, আফ্রিকার অন্য দেশকে কেউ নিতে চাচ্ছে না, কারণ কোভ্যাক্সের ভ্যাকসিনের চাইতে 4 গুণ সস্তা। তাহলে একদিকে নিজের ভ্যাকসিনও প্রয়োগ করা হলো না, অন্যদিকে অন্য ভ্যাকসিনও জনসন মাত্র কিছু পেয়েছেন। এই ধরনের বিভ্রান্তিকর অনেক সময় তথ্য অনেক বিভ্রান্তিকর হয়ে যায়। আসলে রেজাল্টটা, যিনি ডক্টর মাধি তিনি বলছেন এই রেজাল্টটা কিন্তু আপনারা আমার সঠিক বিশ্লেষণ করলেন না। এই জন্য আমরা বলবো যে আমরা যে ভ্যাকসিনটা পেয়েছি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, ইতিমধ্যে ডক্টর কামরুল যেটা বলেছেন এবং ডক্টর ফরহাদও বলেছেন, সেটি সত্যি যে এই যে ক্লটিং ডিসঅর্ডারের সঙ্গে যে ডাইরেক্ট সম্পর্ক, এটা কিন্তু এখনো বৈজ্ঞানিক বিশ্লেষণ হয় না। সতর্কতা হিসেবে ওই সব দেশে তো ফার্মাকোভিজিলেন্স খুবই স্ট্রং। যখনই দেখা যায় এই ধরনের কোনো সম্ভাবনা আছে, তখনই স্টপ করে এই জিনিসগুলোকে কিন্তু আবার পরীক্ষা নিরীক্ষা করে তারপর রেজাল্ট দেওয়া হয়, এবং সেগুলো কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন ইতিমধ্যেই করেছে, WHO করেছে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, এইসব ভ্যাকসিনগুলোর ক্ষেত্রে যেটাকে বলা হয় ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা কিন্তু অনেক বেশি। আমরা যেমন এখনও সাইনোভ্যাকের অনেক ট্রায়ালের কিন্তু ফলাফল জানি না, সত্যিকার অর্থে বৈজ্ঞানিক তথ্য কিন্তু অনেক জানি না, যদিও প্রয়োগ হচ্ছে। আমরা স্পুটনিকেরটা পরে জেনেছি, অনেক পরে, প্রয়োগের অনেক পরে, লানসেটে। সেটা স্বাগত যখনই আমরা এই ধরনের জানতে পারি। তো আমাদের পরিষ্কার কথা হচ্ছে যে এখন যেটা আমাদের হাতে রয়েছে, যেটি আমরা এখন জানি যে এটার ফলাফল অনেক জায়গাতে অনেক সুন্দর ফলাফল পাওয়া গেছে, সে ব্যাপারে যেন বিভ্রান্তি তৈরি না করি। কিন্তু একই সঙ্গে যেন আমরা আবার টেস্টের সংখ্যা, টেস্টের বৈচিত্র্য, আমাদের যে অ্যান্টিজেন টেস্টের যে সঠিক ব্যবহার, অ্যান্টিবডি টেস্টের ব্যবহার, যেটা এখন খুব জরুরি হয়ে গেছে, RT-PCR, শুধু তাই না, যে এই যে সিকোয়েন্সিং, যেখানে ভ্যারিয়েন্টটা ধরা পড়বে, এই সিকোয়েন্সিং রুটিনলি 5-10% মানুষের উপর সিকোয়েন্সিং করা, এবং তার সঙ্গে রোগের তীব্রতা কেমন রয়েছে, রোগ ছড়ায় কিনা। আসলে এই যে ভ্যাকসিন পাওয়ার পরে যেটি অন্যরা আমার সহযোগীরা বললেন, যে ভ্যাকসিনটার এন্ড পয়েন্ট কিন্তু তীব্র অসুখ, হসপিটালাইজেশন বা মৃত্যুর, কিন্তু যে আমি যে বাহক হব না সেটা কিন্তু এখনো প্রমাণিত নয়। এবং বাহক, এটা জানা গেছে যে বাহকের তীব্রতা কমে যায়, হয়তো ভ্যাকসিনের লোড, ভাইরাসের লোড কমে যায়, আমি হয়তো কম ছড়াবো, কিন্তু ছড়ানো বন্ধ করব না। সুতরাং এই যে যারা পায়নি এতগুলো মানুষ, কিংবা যারা প্রথম ডোজ পেয়েছে সম্পূর্ণ প্রোটেক্টেড না, তাদেরকে আমরা বিপদে ফেলতে পারি না। সুতরাং আসল কথা হলো যে আমাদের এই মোকাবেলা করার জন্য আমাদের যে সঠিক পদ্ধতি, এবং ভ্যাকসিনকে কোনো মতেই অবহেলা করা চলবে না। আমাদের সেটা যদি দুই একটি এ ধরনের ঘটনা হয়, সেগুলো পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে, সঠিক ফার্মাকোভিজিলেন্স থাকতে হবে, সঠিক তথ্য আসতে হবে, কিন্তু আমাদের এখান থেকে
সরে আসা কোনোমতে যাবে না। সরে আসা যাবে না। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আবার সংযুক্ত হতে চাই, ভার্চুয়ালি যিনি সংযুক্ত হচ্ছেন সুইডেন থেকে ডক্টর ফরাদ আলী খান। ডক্টর ফরাদ, আপনি বলছিলেন যে অনেক উন্নত দেশ, আপনি যে দেশ থেকে বসে কথা বলছেন, সুইডেন বিশ্বের অন্যতম শক্তিধর, সব ধরনের সক্ষমতা তাদের আছে, কিন্তু তারপরেও কিন্তু ভ্যাকসিন প্রয়োগ বলি, বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ বলি, সব জায়গা থেকে আপনি নিজেই বলছেন বাংলাদেশের অবস্থানটি অনেক ভালো অবস্থানে আছে, কিন্তু তারপরও নানা ধরনের অপপ্রচার বা মিথ্যা তথ্যর কারণে বাংলাদেশের এই সুন্দর অবস্থানটি আরও এগিয়ে যাওয়ার জায়গাটায় বাধাগ্রস্ত হয়। এবং সেই জায়গাটায় এই যে আমরা অক্সফোর্ডের টিকা প্রয়োগ করছি, আমরা সেটার সাথে সাথে সচেতনতাও যেন আপনি বারবারই বলছেন আমরা যেন ভুলে না যাই, সেই জায়গাগুলো একটু আবার শুনতে চাইবো। ধন্যবাদ। এখানে যে প্রফেসর লিয়াকত আলী ভাই যে কথাটুকু বললেন যে ক্লিনিক্যাল ট্রায়াল গুলো যে হয়েছে বিভিন্ন ড্রাগের বা ভ্যাকসিনের, ট্রায়াল গুলো আসলে স্টাডি পপুলেশনও কিছুটা ডিফারেন্ট ছিল। মডার্না, ফাইজার, বায়োনটেক অথবা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের, এছাড়া অন্যান্য ভ্যাকসিন গুলোর। তো এখানে একটা কথা সবাই জানার উচিত যে সবগুলো ভ্যাকসিনেরই কিন্তু আমরা যখন দেখি যে ভ্যাকসিনের 6টা ক্রাইটেরিয়া দেখা হয়, যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে দেখা হয় এটা কি কতখানি এটা কার্যকর, এফিকেসি, এরপর দেখা হয় এটার ইমিউনোজেনিসিটি, যে কি পরিমাণ অ্যান্টিবডি ডেভেলপ করে, এরপরে দেখা হয় এটা সেফটি, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর বাকিগুলো প্র্যাকটিক্যাল, যে অ্যাডমিনিস্ট্রেশন কতটা প্র্যাকটিক্যাল হয়, এটার সাপ্লাই কিভাবে ইজি করা হয়, স্টোরেজ দেখা হয়, এবং আলটিমেটলি এবার কষ্ট দেখা হয়। সেক্ষেত্রে দেখা গিয়েছে যে সবগুলো ভ্যাকসিনই কিন্তু অ্যান্টিবডি ডেভেলপ করে এবং সবগুলো ভ্যাকসিন কিন্তু সুরক্ষা দেয় কিছু, এবং প্রথম দিকে 100% রোগীর ক্ষেত্রেই তারা অ্যান্টিবডি ডেভেলপ করে। এখন এটার লেভেলটা কতখানি এবং কি পরিমাণ অ্যান্টিবডি এটা হয়তো ডিফার করে। এখন ভ্যাকসিন নেওয়ার পর কিন্তু সবারই মোটামুটি যেটা অ্যান্টিবডি ডেভেলপ করার ব্যাপারে এর ব্যাপারে 100% নিশ্চিত থাকেন। কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালে যে রেজাল্টগুলো পাওয়া গিয়েছিল সেক্ষেত্রে দেখা গিয়েছে যে কোনো ভ্যাকসিনের 50 to 60%, অন্য ভ্যাকসিনের 70 to 90% পর্যন্ত এফিকাসি বা সুরক্ষা। কিন্তু সম্প্রতি আপনার পাবলিক হেলথ ইংল্যান্ড সেখানে রিয়াল ওয়ার্ল্ড ডাটা, মানে রিয়াল লাইফ সিচুয়েশনে যেগুলো পেয়েছে, অথবা স্কটল্যান্ডে মিলিয়ন প্যাশেন্টদের, 4-5 মিলিয়ন প্যাশেন্টের উপর ডাটা বেস করে যে রেজাল্টগুলো দেখা গিয়েছে, ওখানে দেখা গিয়েছে যে অক্সফোর্ড ভ্যাকসিন কিন্তু বেশি সুরক্ষা দেয়, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে। কাজে যেটা প্রফেসর লিয়াকত আলী ভাই বললেন যে বাস্তব প্রয়োগের ক্ষেত্রে কিন্তু কিছু ডিফার করবেই, কারণ ওখানে রিয়াল লাইফ ডাটা এবং রিয়াল লাইফে মানুষের যে প্যাশেন্ট পপুলেশন থেকে ক্লিনিক্যাল ট্রায়ালে 30-40 হাজার বলুন, সবগুলো ট্রায়ালের যে প্যাশেন্ট সংখ্যা ছিল কিন্তু আসলে অনেক বেশি। নর্মাল ড্রাগের ক্লিনিক্যাল ট্রায়াল 10,000 পর্যন্ত নিলেই র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়ালের পর আমরা ড্রাগ অ্যাপ্রুভাল জন্য অ্যাপ্লাই করে থাকি, কিন্তু এখানে ভ্যাকসিনের যে ট্রায়ালগুলো হয়েছে শেষমেশ 30-40 হাজার। আমরা যদিও এখনো জানি না যেটা প্রয়োগের পর ভ্যাকসিনের সুরক্ষা ডিউরেশন নিয়ে আমরা এখনো জানি না, এই পয়েন্টটা আমরা এখন জানি না কতদিন এটা প্রয়োগ করার পর মানুষের সুরক্ষা থাকবে। কাজেই উন্নত দেশে যেটা হয়েছে, এখানে ভ্যাকসিনের সাপ্লাইয়ের ব্যাপারে যেটা আপনি প্রশ্ন করলেন বা মতামত দিলেন যে ইউরোপের সবগুলো দেশে কিন্তু ভ্যাকসিন নিয়ে এক ধরনের কারাকারি পড়ে গিয়েছিল, সে কথা আমি আগেও একবার বলেছিলাম কোনো অনুষ্ঠানে, যে আমাদের কিছু কিছু জায়গায় হবে যে ভ্যাকসিনের ব্যাপারে এখন 4টি কোম্পানির ভ্যাকসিন, পাশাপাশি চাইনিজ এবং রাশিয়ান ভ্যাকসিন যেগুলো, ওগুলো আসবে বাজারে। মানুষের মধ্যে এক ধরনের ওই যে স্যামসাং না আপনার আইফোন, এই ধরনের একটা চয়েসের ব্যাপার চলে আসতেছে, যে মানুষ অনেক কিছু পাচ্ছে এবং তারা চয়েস করতে পারছে। ইউরোপেও কিন্তু অনেকেই ওয়েট করছিল যে ঠিক আছে, আমি হয়তো AstraZeneca ভ্যাকসিন নিব না, এটার এফিকাসি কম ছিল, আমি হয়তো মডার্না বা ফাইজারের বা এক ডোজ আসলে নিব। অনেকে চিন্তা ভাবনা করে, অনেকে আবার চিন্তা করে হয়তো যে আমি ভ্যাকসিন নিয়ে খেলবো, অপরজন ভ্যাকসিন নিলে সে তো সুরক্ষা পাচ্ছে, সেক্ষেত্রে আমার তো আর ভ্যাকসিন নেওয়ার দরকার নেই। এই ধরনের মানসিকতা অনেকের জন্য ক্ষতিকর। আমি এই জন্য বলবো যে যারাই ভ্যাকসিন নিচ্ছেন বা না নিচ্ছেন, সুযোগ করে যে ভ্যাকসিনই পাওয়া যায় সেটা নেওয়া উচিত। এবং ইউরোপের সবগুলো দেশে যে ভ্যাকসিনের যে অপ্রতুলতা এবং সাপ্লাই যে প্রবলেমগুলো, আমি মনে করি যে আগামীতে যদি আমরা এরকম একটা সিনারিও ডেভেলপ করে যে আমরা ভ্যাকসিনটা প্রতি বছর নিতে হবে, যেমন আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছর শট নিই একবার করে, সেক্ষেত্রে আমাদের সরকার মহল সব দেশেরই চিন্তা করতে হবে যে আমাদের লং টার্ম প্ল্যান, এই করোনা যুদ্ধে 1 বছর মেয়াদি না, এটা কয়েক বছর মেয়াদি যুদ্ধ হবে। এবং সেক্ষেত্রে যদি এই কোভিড-19 যদি এন্ডেমিক হয়ে যায়, যে প্যান্ডেমিক থেকে আস্তে আস্তে কোনো দেশে থাকে, প্রতি বছর আপনার এটার জন্য আমাদের প্রতিষেধক নিতে হয় প্রতিরোধ ক্ষমতার জন্য, সেক্ষেত্রে আমাদের সরকারগুলোর এখনই চিন্তা করতে লং টার্ম প্ল্যান। যদি 50 মিলিয়ন বা 100 মিলিয়ন ডোজ এখানে প্রয়োগ করবা নিয়ে আসা হলো না, লং টার্ম যেটা আমি কিছুদিন আগে বলেছিলাম যে বাংলাদেশ সরকার উচিত হবে এখন বাংলাদেশের ভ্যাকসিন ম্যানুফ্যাকচারিং এবং সাপ্লাইয়ের যে সিস্টেমগুলো ডেভেলপ করা। এটা বাংলাদেশের, আমি যখন কোভিড-19 প্রথম হয় প্রায় বছর খানেক আগে, তখন আমি একটা অনুষ্ঠানে বলেছিলাম যে মাস্ক নিয়ে এত হইচই হচ্ছে, আমি বলেছিলাম যে বাংলাদেশটা মাস্ক রপ্তানির সবচেয়ে অন্যতম প্রধান উৎস হতে পারে। বাংলাদেশে মাস্ক অপুতল হবে না, বরং বেশি হবে।
আমি দেখতে পাচ্ছি যে এইরকম অনেক দেশে কিন্তু মাস্ক আছে, দোকানে বাংলাদেশের মেড ইন মাস্ক পাওয়া যায়। কাজে আমি মনে করি ভ্যাকসিনের ক্ষেত্রে বাংলাদেশের একটা প্রোডাক্ট, এটা ভ্যাকসিন তৈরি করতে যদি আমরা যদি দেখি যে যেখানে দেখছি যে ইন্ডিয়ার সিরাম ইনস্টিটিউট পাচ্ছে, সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশেও এই ধরনের সিম্পল টেকনোলজি ব্যবহার করে ইন লাইসেন্সিং বলি আমরা, যে কোনো কোম্পানির ভ্যাকসিন আমরা বা ওষুধ আমরা এটা তৈরি করার লাইসেন্স দিতে পারি আমরা। সেক্ষেত্রে বাংলাদেশের যে ভ্যাকসিনের অপরিচিত হবে, পাশাপাশি এক্সপোর্টের একটা সুযোগ তৈরি হবে বাংলাদেশের জন্য। কারণ আমি মনে করি যে কোভিড-19 এর যে সিনারিও দেখছি বা প্রসেস গুলো দেখা যাচ্ছে যে আলটিমেটলি আরো অনেক দিন এটা হয়তো ভ্যাকসিন বয়ে বেড়াতে হতে পারে। পাশাপাশি পুরো সুরক্ষা বজায় রেখে আমাদের চলতে হবে, এবং এটা নিয়ে এই যে নিউ নরমাল লাইফ, সেক্ষেত্রে আমাদের এটা নিয়ে আরো কয়েক বছর এটা নিয়ে বসবাস করতে হবে। কাজে আমি হয়তো আমাদের সময় শেষ প্রায়, আমি আর দীর্ঘায়িত করবো না। আমি শুধু বলবো যে ভ্যাকসিন নেওয়ার সুযোগ পেলে আপনি ভ্যাকসিন নেবেন, এবং পাশাপাশি সামাজিক সুরক্ষা বজায় রাখার নিয়মকানুনগুলো মেনে চলতে হবে সব ক্ষেত্রে, এবং বিশেষ করে যারা ভালনারেবল পপুলেশন তাদের সামনে গেলে বা তাদের কাছে গেলে তাদের যদি ভ্যাকসিন প্রাপ্ত না হয়, তাদের সাথে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে চলতে হবে। ধন্যবাদ ডক্টর ফারাদ আপনাকে। আমরা শেষ দিকে চলে এসেছি। অথবা ডক্টর কামরুল হাসান খান, আমরা ছোট্ট করে আপনার কাছ থেকে জানতে চাইব যে এই যে করোনা ভাইরাস পরিস্থিতি, নানা সীমাবদ্ধতার থাকা সত্ত্বেও নানা সীমাবদ্ধতার জায়গাকে মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সামনের দিনগুলোতে সে যে আরও যেন সুন্দরভাবে আমরা করতে পারি সেই জায়গায় প্রত্যাশা, এবং যাওয়ার আগে এই যে ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম চলছে সেটিতে যেন আমরা সকলে এগিয়ে আসি, সেই জায়গাটা একটু যদি মেসেজ চলে যান। ধন্যবাদ রাজীব। এখানে আরেকটি তথ্য আমি দিতে চাই যে কানাডাতেও কিন্তু তারা প্রমাণিত হয়েছে যে এ ধরনের অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিনে এ ধরনের কোনো প্রতিক্রিয়া হয় না। এবং এটি সুখবর এখানে আমাদের জন্য, সেটা হলো কানাডা গত সপ্তাহে সিরাম ইন্ডিয়া ইনস্টিটিউট থেকে মাত্র 5 লাখ ডোজ তারা সংগ্রহ করতে পেরেছে। এবং সিরাম ইন্ডিয়া ইনস্টিটিউটের ভ্যাকসিন কিন্তু বিশ্বের বহু দেশে তারা নিচ্ছে। সে কারণে আমাদের অনেকের মধ্যে ধারণা যে সিরাম ইন্ডিয়া থেকে আসছে, এটা কিন্তু ইংল্যান্ডের যে ভ্যাকসিন, যে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা যে মান, সুইডেনের যে মান কিন্তু সব জায়গায় একই থাকে। সে কারণে এই ভ্যাকসিন নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকার কোনোই কারণ নাই। আমি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আমরা যত জেনেছি সেরকম কোথাও প্রমাণিত হয়নি। এটার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে এটা তো একটা চিকিৎসা বিজ্ঞান। এখানে আমি সকলের জন্য আমাদের দেশের মানুষের কাছে অনুরোধ করব যে এই বিষয়গুলো বিশেষজ্ঞদের মতামতকে আপনাদের গুরুত্ব দিতেই হবে। কারণ হচ্ছে যে আমরা চাই বাংলাদেশটা সুন্দর থাকুক, সুস্থ থাকুক। যে পরিস্থিতিতে আছে সেখানে কিন্তু আমরা মনে করি এটা যদি সবাই মিলে আমরা রক্ষা করতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশে বড় ধরনের কোনো সমস্যার সৃষ্টি হবে না। ভেরিয়েন্ট নিয়ে একটা কথা হচ্ছে, আমাদের দেশেও গত 5ই জানুয়ারি 6 জন এসছে ইংল্যান্ড থেকে, তাদের মধ্যে ভেরিয়েন্ট পাওয়া গেছে। কিন্তু সরকার কিন্তু এখানে স্বাস্থ্য অধিদপ্তর ট্রেসিং করেছে, কিন্তু সেখানে কিন্তু এটার কোনো নতুন করে এই ভেরিয়েন্ট থেকে সংক্রমণ হয়নি। কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি সরকার বেশ গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন। যে 2 দিন আগে লন্ডন থেকে একটা ফ্লাইট এসছে, সেখানে 147 জন যাত্রী এসেছে। 147 যাত্রীর মধ্যে 144 জনকে কিন্তু প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। 3 জনকে তারা হোম কোয়ারেন্টাইন আছে, কিন্তু তারা আবার 2টা করে ডোজও নিয়েছে, ভ্যাকসিন নিয়েছে। সে কারণে তারা নিরাপদ। সে কারণে আমাদের প্রত্যেকের যদি সহযোগিতা না করি, আমরা যে হারে প্রচার হয়েছে, গণমাধ্যম করেছে, সরকার করেছে, আমাদের দায়িত্ব হচ্ছে সকলেরই তার নিজের প্রয়োজনে, তার পরিবারের নিরাপত্তার জন্য কিন্তু আমাদেরকে সেই স্বাস্থ্য বিধি মেনে চলা উচিত। আমাদের ভ্যাকসিনটা দ্রুত নিয়ে ফেলা উচিত। এবং আমরা যেন, কারণ এখন আমরা কখনোই বলবো না, অনেক দেশ কিন্তু নতুন লকডাউন হচ্ছে। আমাদের পাশের দেশ মহারাষ্ট্রেও কিন্তু লকডাউন শুরু হয়েছে, কানাডা, জার্মানি হচ্ছে, ইটালিতে হচ্ছে। সে কারণে নতুন করে লকডাউন আমরা চাই না, আমরা স্বাভাবিক জীবন চাই, কিন্তু সবটাই হবে স্বাস্থ্যবিধি মেনে এবং সতর্কতার কারণে। আমরা যেন সবাই ভালো থাকি, দেশটাও যেন ভালো থাকে। স্যার ধন্যবাদ। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। যাওয়ার আগে অধ্যাপক ডক্টর লিয়াকত আলী স্যার যদি কোনো মেসেজ না, মানে আমরা তো এতক্ষণ যা শুনলাম তার শেষ কথা হচ্ছে যে জনগণের সবাইকে অংশগ্রহণের মাধ্যমে আমাদের সামগ্রিক যুদ্ধে জয়লাভ করতে হবে। এটি শুধু সরকারের বিষয় না, আমাদের সবার বিষয়। এবং সেখানে স্বাস্থ্যবিধি রক্ষা করা এবং সেই সঙ্গে ভ্যাকসিন গ্রহণ করা সম্ভাব্য ক্ষেত্রে যাদের জন্য প্রয়োজন, এটির কোনো বিকল্প নেই। এটি হচ্ছে আমাদের দিক থেকে করণীয়। আর সরকারের দিক থেকে করণীয় যে এখনও গুচ্ছ সংক্রমণ, এখনও কিন্তু আবার সামগ্রিকভাবে যেটি ছড়িয়ে যাওয়া অত বড় আকারে কমিউনিটি ট্রান্সমিশনের সেই জায়গাটি যদিও শুরু হয়ে গেছে আবার দ্বিতীয় ঢেউ, এখনও সময় আছে।
আমরা গুচ্ছগুলোকে চিহ্নিত করতে হবে এবং তার জন্য অনেক টেস্টের সংখ্যা বাড়াতে হবে, টেস্টের বৈচিত্র্য বাড়াতে হবে। আমরা এই যে টেস্ট দিয়ে বলছি এই সংক্রমণের মাত্রাও সঠিকভাবে বলা যাবে না, সেই টেস্ট বাড়াতে হবে। সেই সঙ্গে ভ্যাকসিন প্রয়োগে সামাজিক সচেতনতা এবং শুধু শুধু তাই নয়, জনসম্পৃক্ততা, কমিউনিটি এনগেজমেন্ট যেটাকে বলছি, সেটা বাড়াতে হবে। এবং এই করোনাকে উপলক্ষ করে স্বাস্থ্যক্ষেত্রে যে পরিবর্তনগুলো আমরা আশা করেছিলাম এক বছরে, সেগুলো আরো ব্যাপক হারে স্বাস্থ্যের জনশক্তির বৈচিত্র্য, সংক্রমণ প্রতিরোধের ক্ষমতা হাসপাতালগুলোতে, স্বাস্থ্যের যে ব্যবস্থাপনাগত সীমাবদ্ধতা দূর করা, স্বাস্থ্যের শুধু বাজেট না, বাজেটের সঙ্গে ব্যবস্থাপনা, এই বিষয়গুলোতে যদি আমরা মনোযোগ না দেই, শুধু কোভিড-19 শুধু না, আরো সামনে সার্বিক ব্যবস্থাপনায় আমাদের আমরা নজর ব্যর্থ হয়ে দিতে যাব। হবে। আমরা চাই সফল হই সবাই মিলে। আমরা সে প্রত্যাশা রাখছি সকলে মিলিয়ে আসলে আমরা এই যে অবস্থান রয়েছে সারা বিশ্বব্যাপী সেটিকে মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হবে, সে প্রত্যাশা রাখছি। অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর কামরুল হাসান খান এবং ধন্যবাদ ডক্টর ফরাদ আলী খান, তিনজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, ইভিল 21 রাতের আজকে আলোচনা এখানে শেষ করছি। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।